সিনেমার কি কোনো আর ভবিষ্যৎ আছে? আর্টিস্ট কোথায়? সকলে এখন ভয়েস ওভার করছে, সকলে ভয়েস ওভার আর্টিস্ট হয়ে গেছে। এই যে প্রতিদিন টিভিতে নতুন নতুন হিরোইনরা আসছে, 3 বছর পর তাদের দেখতে পাচ্ছ, আবার নতুন মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই না, সাপ্লাই অ্যান্ড সাপ্লাই, ডিমান্ডের কোনো জায়গাই থাকছে না। আড্ডায় উপস্থিত এমন একজন অভিনেত্রী যিনি বাংলা সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় সময় দেখে এসেছেন। ওনার সৌন্দর্য, অভিনয়ের মাধুর্যে উনি ভরিয়েছেন দর্শকদের মন। আপনজন, পরিণীতা, সাবিনা মাহাতোর মতো ছবিতে যিনি কাজ করেছেন এবং সেই প্রজন্মের সাথে তাল মিলিয়ে এই প্রজন্মতেও কিন্তু উনি সেরকমই সুন্দর, অপূর্ব, একই রকম ভাবে রয়ে গেছেন। আজকে আমাদের অতিথি অভিনেত্রী প্রমি চৌধুরী। নমস্কার। এত কিছু নই যেটা বললো। অবশ্যই মানে আমার তো যবে থেকে মানে ছবিতে দেখেছি, সিনেমায় দেখেছি, ওয়েব সিরিজে দেখেছি, নতুন হ্যাঁ দেখেছি, কিছুদিন আগে গুহু ভার্সেস গাঙ্গুলিতে দেখেছি, সব জায়গায় মানে ওই মানে মিষ্টি যাকে বলে ওরকম একটা দেখতে, এবং সেদিনকেও দেখা হলো সামনাসামনি। আমি তো দেখি ওনাকে বললাম যে ওনার সাথে কথা বলতে হবে, কিন্তু মানে দেখেই যেন মনটা ভরে যায় আমার। আর আপনার পুরোনো দিনের যে সমস্ত ছবিগুলো দেখি ওগুলো তো অপরূপ সুন্দর, এখনো যে এতটা সুন্দর আপনি বলার মতো না, মানে খুবই মিষ্টি আপনার মুখটা। আচ্ছা, তো প্রথমে শুরু করবো যে অভিনয় জগতে কিভাবে আসা। হ্যাঁ, প্রথমত বলি, আমি জন্মেছি কলকাতায়, 19 দিন বয়সে চলে গেছিলাম বাংলাদেশে, আজকাল যেটাকে মিয়ানমার বলে। আচ্ছা। কেননা আমার বাবা সেখানেই ছিলেন, আর্মিতে ডেলিগেশন দিয়েছিলেন, ইন্ডিয়ান আর্মি ডাক্তার ছিলেন। তো আমরা বার্মাতেই থাকতাম। তো 5 বছর বয়সে ভারতবর্ষে ফেরত আসি। এটা ভারতবর্ষেই ছিলাম, কিন্তু আমার 2.5 বছর থেকে আমি নাচছি, কেউ শেখায়নি। 2.5 বছর বয়স থেকে নাচতাম। যখন ভারতবর্ষে এলাম তখন সত্যি সত্যি করেই গুরুর পেলাম একজন। আমি একটা তখন সেই সময়তে বিশ্বরূপা বলে একটা থিয়েটার হল ছিল, সেই বিশ্বরূপাতে একটা শিশু নাট্য প্রতিযোগিতা হতো। সেখানে একটা অনুষ্ঠানে আমি কানাই বলাই বলে একটা অনুষ্ঠানেতে আমি যশোদা হয়েছিলাম। শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ নর্তকী পুরস্কার পেয়েছিলাম, এবং জাজ হিসেবে এসেছিলেন তপন সিনহা। তপন সিনহা আমার বাবাকে বললেন যে আমার নতুন ছবি আসছে অতিথি, তাতে আমি ওকে চাই। তপন তার নাম শুনে বাপি আর না করেননি, কিন্তু দুঃখের বিষয় আমার গাছ পড়ে গেল, তো আমি কাজ করতে পারলাম না। সেই ঘুরে ফিরে আবার তপন দাদেরই ঘরে এলাম ছুটি ছবিতে কাজ করতে, কেননা মৃণাল মুখার্জি, অভিনেতা মৃণাল মুখার্জি, ছুটির যিনি নায়ক, তিনি আমাদের পারিবারিক বন্ধুই বলা যেতে পারে। আমার মাকে মা বলতো। একদিন দুপুরে ঘুমোচ্ছি, গরমের ছুটি, মৃণাল দাস বললো পাগলি চল আমার সঙ্গে এক জায়গায়। মাকে বললো মা আমার রেডি হয়ে নাও, এক জায়গায় নিয়ে যাবো। মা বললেন কোথায়? চলো না, তোমাকে তো আমি কোথাও ভুল জায়গায় নিয়ে যাবো না। সোজা নিয়ে এসে নিউ থিয়েটার্স 2 নম্বর স্টুডিওতে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল আমাকে অরুন্ধতী দেবীর সামনে। আর সেই রূপ, তুমি আমাকে বলছো অরুন্ধতী দেবীকে দেখে ভাবছি সরস্বতী ঠাকুর বুড়ো হয়ে গেলে দেখতে এমনি হবে, এত সুন্দর। অডিশন টডিশন কিছু হলো না। বাংলা পড়তে পারো বাবা? আমি বললাম হ্যাঁ। পড়ো তো, এটা একটা 8 লাইনের ডায়লগ ছিল, পড়লাম। তৎক্ষণাৎ বললেন যে কবে তোমার পুজোর ছুটি কবে পড়বে মা? আমি বললাম ঠিক আছে। না, কৃষ্ণা পেয়ে গেলাম। শুটিং আটকে গেছিল, ওনারা কৃষ্ণা পাচ্ছিলেন না নন্দিনীর বোনের ভূমিকায়। তো সে আমার আশা, হঠাৎ করে ভাগ্যচক্রে ছুটি করলাম। ছুটি করার পরে
তারপরে আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিলাম, ক্লাস 8-এ পড়তাম। স্কুল ফাইনাল দিলাম, তারপরে করলাম আপনজন, প্রি ইউনিভার্সিটি পড়তে পড়তে, বলতে গেলে আপনজন, পরিণীতা, কমললতা 3টে প্রি ইউনিভার্সিটিতে করলাম। আমার বাবা খুব রেগে গেলেন, বলেন এর তো পড়াশোনা হবে না, এদিকে নাচবে এদিকে সিনেমা করবে, দরকার নেই। তার মধ্যেই একদিন দুপুরবেলাতে একটা ফোন এলো, মা খুব ফোন নিতে অদ্ভুত আশ্চর্য হলেন, এখনই? কত দূরে? ও আচ্ছা, গাড়ি পাঠাচ্ছেন, ঠিক আছে। কি ব্যাপার? না, আমরা থাকতাম রাজা দীনেন্দ্র স্ট্রিটে, ওই পানিরতলা থেকে গেছে, উল্টোডাঙার কাছে। মা বলেন বেবি রেডি হয়ে না, আমাকে যেতে হবে, আপনি ডাকছেন। প্রসাদ কোন একটা পত্রিকা বেরোচ্ছে, প্রসাদের মালিক প্রসাদ সিংহ ডাকছে, চলে যাই। দেশবন্ধু পার্কের কাছে একটা বাড়িতে ঢুকলাম, দরজা খুলে বসার ঘরে ঢুকেই দেখি একেবারে 1000 ওয়াটের আলো জ্বালিয়ে বসাতেন উত্তম কুমার, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, এক গান এসে দেখো কেমন সারপ্রাইজ দিলাম। তার আগে কমললতায় পাঠ করেছি। তারপরেতে একটা ছবি করছেন এরা মন নিয়ে, বলে তুমি আমার বোনের চরিত্রে করবে। হ্যাঁ, আমি তো ঘর কাজ, মাকেও জিজ্ঞাসা করলাম না, ঘর কাজ। তা উনি বললেন ব্যাস হয়ে গেল মিসেস চৌধুরী, তাহলে আপনার কন্যাকে আমি পাচ্ছি আমার বোন হিসেবে। ওখানেও ও চৌধুরী, রত্না চৌধুরী ভূমিকা। যাই হোক, ওই কথাবার্তা হয়ে গেল, এবং সেটা আমার জীবনে একটা সাংঘাতিক লার্নিং প্রসেস। তখন সিনেমাতে তো অন্যরকম লার্নিং, উনি ছেড়ে দিতেন, তুমি তোমার মতো করো। সিনটা বোঝালে চিন্ময় আমাকে গালাগাল দিচ্ছে, গালাগাল দিচ্ছে, গালাগাল দিচ্ছে, আমার কোনো ডায়লগই নেই, শুধু এক্সপ্রেশন। একটা 14-15 বছরের মেয়ে কি বোঝে গালাগালে, বিয়েরই বা কি বোঝে? তো তখন খালি বলতেন তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি অবাক হচ্ছ, ওটাই আমার লার্নিং। কিন্তু উত্তম কুমার তা না। উত্তম কুমার বলতেন তোমার যখন রাগ হবে, তুমি শরীরের ভেতর থেকে রাগটা আনবে, তুমি বেনুকে ঝটকা মারবে, তুমি ভাববে না ইনি বেনুদি, ভাববে তোমার বৌদি, মারো ঝটকা, এরকম করে। আর একটা শিক্ষা সারা জীবন, আমি সবাইকে এটা বলি, উনি বলেছিলেন আমাকে, বাংলা উচ্চারণ যদি পরিষ্কার করতে হয় তাহলে প্র, র, দুটো দন্তন্য মধ্যম আর ল, ন, র, ম, ল আর র যদি পরিষ্কার না বলো তাহলে বাংলা তোমার বলা হলো না। এবং আমি আজও সেটা খুব মেনটেন করে চলি। প্রকৃতি এবং পৃথিবী দুটো আলাদা র, উনি শিখিয়েছেন আমাকে। কাজে ওইভাবেই সিনেমায় আসা, তারপরেতে লেখাপড়া, তারপরে বিয়ে, তারপরেতে চা বাগানে চলে যাওয়া, চা বাগানে জলপাইগুড়ি চলে যাওয়া, সব কিছু থেকে অনেক দূরে। আরও কাল হলো আমার, যে সাবিনা মাহাতো রিলিজের পরেই আমার বিয়ে হয়েছে। আচ্ছা। আমার শ্বশুরবাড়ি বড় রাস্তার উপরে, রাত বিরেতে সব ছেলেরা সাইকেল চালিয়ে যেত। আমার শ্বশুরের নাম কালীপদ ভট্টাচার্য। পাড়ার ছেলেরা সাইকেল চালিয়ে যেত আর বলতো এই তো জীবন কালিদা। সিনেমা মানে একটা বিশাল অভিশাপ হয়ে গেল। তারপরে আমি আবার ফেরত এলাম হচ্ছে 1985 সালে, অরবিন্দ মুখোপাধ্যায়ের কেনারাম বেচারাম। সেও ভারী মজার একটা ব্যাপার হলো, ঢুলুদার সাথে আমার রাস্তায় দেখা হলো রবীন্দ্র সদনে। তুমি কি করছো এখানে, সিনেমা করবে? আমি বললাম না, করবো না। হ্যাঁ করবে, আমি বলছি। কোথায় কথা বলতে? আমি বললাম হ্যাঁ, তো কোথায়? চলে এসো, প্রসেনজিতের প্রেমিকা হবে। আমি পাগল নাকি, ওকে আমি কোলে নিয়েছি। মুনমুন তোমার থেকে বড়, ও প্রেমিকা হচ্ছে, তুমি কেন হবে না? ওভাবেই কথা বলতেন, ওরকম একটা স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট, ভালো একটা হিউম্যান বিং আমি অন্তত দেখিনি। তো সেই করে কেনারাম বেচারাম করলাম, আবার তারপরে কোমরে চাকরি করছি এয়ারটেলেতে, HR এর দেখাশোনা করতাম। রিটায়ারমেন্টের পরে ভাবলাম যে বসে থাকি কেন, একটু দেখি কি করা যায়, দিয়ে এই টুকটাক কাজ করছি।
আর বছরে দুদিন আমার খুব খোঁজ পড়ে, 24শে জুলাই আর 3rd সেপ্টেম্বর। উত্তম কুমার জন্মদিন এবং মৃত্যুদিন। এমনিতে এখন তো ওয়েব সিরিজ গুলোতে আছে, দেখতে পাচ্ছি। করলাম 4টা না 5টা করলাম। যতটা করলে আমি আনন্দ পেতাম, যতটা মিনিংফুল রোলস করতে পারলে আমি আনন্দ পেতাম, তেমনটা কিছু আসছে না। প্রথমত এখন এখানে এত পলিটিক্যাল প্রেশার, কে কাজ পাবে কে কাজ পাবে না, ডিসিশনটা করে পলিটিক্যাল পার্টিরা। যেহেতু আমার কোনো পলিটিক্যাল ব্যাকিং নেই, কাউকে চিনিও না, চিনতে চাইও না কারোকে, ফলে ওই আর কি মুখ চেনা বলে, যেমন নির্ঝর আমাকে চেনে, কাজ দেয়, অভিজিৎ আমাকে চেনে, কাজ দেয়, এইভাবে ভীষণ কি নাম বড্ড প্রিয়, সমদর্শী। সমদর্শী আমার খুব প্রিয়, খুব 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 প্রিয়। ওনারই তো ছবি করেছিলেন ভার্সেস গাঙ্গুলি। তো এইসব প্রিয় পরিচিত মানুষরা হয়তো কিছু কাজ দেয়। সমদর্শীর কাজটা অত্যন্ত ভালো কাজ ছিল, মজার ছিল, আর শুটিংটাও খুব এনজয় করেছি। আর যে দুটো বম্বেতে কাজ করেছি, নেটফ্লিক্সে দেখাচ্ছে, জিতে দেখাচ্ছে, মিসেস আন্ডারকভার আর টুথপারি। টুথপারি আমার কমিটমেন্টে কাজ শেষ করতে পারিনি, কেননা শুটিংয়ের মাঝখানে আমার ছেলে চলে গেল, তো আমি শেষ করতে পারিনি আমার কমিটেড পোর্শনটা। কিন্তু খুব আনন্দ পেয়েছি কাজ করে, অন্য ধরনের কাজ, এই আর কি। সিনেমার ব্যাপারে তো কিভাবে এসেছেন শুনলাম, এখনো অবধি আপনি বললেন, ওটাই ভালো লাগলো। এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে 60-70 দশকে তো আপনি কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে সেখানে সিনেমার পরিবেশটা কেমন ছিল? এখনো তো কাজ করছেন, এখন ওয়েব সিরিজে করছেন, নেটফ্লিক্সে করেছেন, বিজ্ঞাপনে করছি, প্রচুর বিজ্ঞাপন করেছি, গত 6 বছরে 60-70টা বিজ্ঞাপন করেছি। আর মেগাতে কাজ করতে 2-3বার গেছি, প্রতিবারই খুব হতাশ হয়ে ফিরেছি, মানে বলতে গেলে কাজ শেষ না করে চলে এসেছি। হয় পরিবেশ ভালো লাগেনি, নয় ওয়ার্কিং প্যাটার্নটা ভালো লাগেনি। আমাদের সময় না, আমাদের কোনো টলিউড ছিল না, স্টুডিও পাড়া ছিল, এবং স্টুডিও পাড়াতে আত্মীয়তা ছিল, শাসন, ভালোবাসা, স্নেহ। সিনে অ্যাডভান্সের একটা পাতা ছিল, প্রচুর ফটো ফিচার আসতো। সে বছর পার্ক হোটেল ইনঅগারেশন হবে, আমাকে ডাকা হলো পার্ক হোটেল থেকে ওদের প্রমোশন করার জন্য, পয়সা ছাড়া, আমাকে 2 পয়সা পেতাম না। তো গেছি, শুটিং করেছি, খুব খুশি। সিনে অ্যাডভান্সের মতন পত্রিকায় 1 পাতা ভর্তি আমার ছবি। আর দিন কয়েকের মধ্যে রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান, জহর রায় আমাকে ডাকলেন, ডেকে বললেন যে মা কোথায়? মা পেছনে, মাকে ডাকো। আমার মাকে জহর রায় যা বকলেন না, বললো ওইটুকু মেয়ের হাতে মদের বোতল দিয়ে ছবি কেন তোলানো হলো? মানে আজকাল তো কারো সাহসই নেই, ফসফস করে গাঁজা ভর্তি সিগারেট খাচ্ছে বাচ্চারা, কাউকে পাত্তা দেয় না, মানে পারমিশনও নেয় না। এবং মেকআপ করে বসে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যে ভাষায় কথা বলে, নিজের কাছে নিজের লজ্জা করবে। হ্যাঁ, তো পরিবেশ তো আপনার দূষিত, বলছি হয়তো সবাইকে রাগ হবে, কিন্তু সত্যি পরিবেশটা দূষিত। আমি যখন কাজ করতে গেলাম জয়ীতে, আমাকে দেবিকা মিত্র বলেছিল, তুমি পারবে এত বছর পরে এসে মানিয়ে থাকতে? আমরা ধীরে ধীরে দেখেছি এই পতনটা, তুমি কোথায় ছিলে আর এখানে তুমি কাজ করতে আসছো, তুমি টিকতে পারবে না। And she was right. একেবারে আলাদা পরিবেশ। মানে তখন বলছেন যে একটা শৃঙ্খলা ছিল, শাসন ছিল, মানে ওরে বাবা, বড়দেরকে বড়দের জায়গা দেওয়া হতো, ছোটরা আদরের। পাহাড়ি সানালকে দাদু বলতাম, বিকাশ রায়কে দাদু বলতাম, প্রসাদ মুখার্জিকে দাদু বলতাম, আর তেমনটাই আবদারও করতাম। বিকাশ দাদু পরিণীতার সেটেতে
বেলা 2:30 বাজলে খা খোলা বলতেন, ওনার জন্য কোকাকোলা আসতো। আমি আর মৌসুমি ওনার হাত ধরে ঝুলে পড়তাম, আমাদেরও দিতে হবে। এইরকম একটা সম্পর্ক ছিল। এবং উনি আমাদের ডাকতেন বড় গিন্নি আর ছোট গিন্নি বলে। মৌসুমি 2টো গজদন্ত, ওনার স্ত্রীরও ছিল তাই, আর আমার একটা গজদন্ত। তো বিকাশ দাদু ওকে বলতেন বড় গিন্নি, আমাকে বলতেন ছোট গিন্নি। এই সব সম্পর্ক ছিল। সবাই দাদা, সবাই তুই, সবাই তুই তোকারই কোনো ব্যাপারই নয়। উত্তম কুমার আমাকে জীবনে তুই বলেননি, তুমি। আমি যেমন দাদামণি আপনিই বলেছি, তুমি বলিনি। উনিও আমাকে রমি তুমি বলেছেন, এটুকুনি করেন। সারিতা মাহাতো বা আপনজন, দুটোর মধ্যে কাজ করার অভিজ্ঞতা? আপনজনে না পুরো ইউনিটটা ছিল ইয়াং ছেলেদের। সরদত্ত, মৃণাল, পার্থ, দেবুদা, আরো কারা ও কল্যাণ, এইসব ছেলেরা ছিল, ইয়াং ছেলেরা। আমার থেকে বড়, কিন্তু দে ভেরি ইয়াং। মৃণালদা এমএসসি পড়ছে, পার্থ বিএসসি ফার্স্ট ইয়ার পড়ছে, এরকম সব বাচ্চা। হ্যাঁ, আমিও ক্লাস 9-10-এ পড়ি, কিন্তু সকলেই ছোট। তো দেয়ার ওয়াজ নাথিং গ্ল্যামারাস অ্যাবাউট ইট। হ্যাঁ, বাড়ির দাদারা মিলেই আর কি মারছে করছে। আমারও লেগ পুল করছে। আমাদের প্রডিউসার একদিন প্রচুর কলা নিয়ে এলেন, এসে আমাকে দিলেন, বেবি এলে। পেছনে লাগতে লাগলো, ঠিক চেনেছে কোন বাঁদরটা কলা খায়। তখন তা খুব বকলেন যে খবরদার কেউ বাঁদর বলবে না, কি সুন্দর বাচ্চা একটা। তো আপনজনের অভিজ্ঞতা আলাদা। আর সাগিনা করতে গিয়ে দেখলাম দিলীপ কুমারকে, এবং দিলীপ কুমার মানে কোনো কিছু ধারতেন না। উনিও ভীষণ ক্যামেরা পেতে ভালোবাসতেন। ক্যামেরার খিদেটা ছিল, যেটা উত্তম কুমারের ছিল না। এবং একটা মজার ব্যাপার ছিল, আমি কাউকে বলে শেষ করতে পারি না, দিলীপ কুমার না কোনো গানেতে লিপ দিতেন না। গানটা বাজছে, উনি গানের সুরটা ধরে নিলেন, ছোটি সি পঞ্চি গানটা হচ্ছে, উনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, কিন্তু ওই রিদমে নাচছেন, ঘুরে বেড়াচ্ছেন। ক্যামেরা একদম মুখে, এখানে ক্যামেরা এসে গেল, তখন লিপ দেবেন। লং শটে মুখে কোনো রকমে লিপ দেবেন না। ওটা আমার খুব ভালো লেগেছিল। নিজের মতনই থাকতেন। হ্যাঁ, এবং ওনার বাংলা শেখার একটা অপরিসীম ইচ্ছা ছিল। আমাকে ডাকতেন বেবি বলে, ছোট ছিলাম বলে তো বেবি। বেবি আর কত পড়বিস? আমার সামনে পরীক্ষা, ব্রিলিয়ান্সি পরীক্ষা। তো আমার মাস্টারমশাই ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর রুদ্রপ্রসাদ সেন। তখন তাই বলে দিয়েছিলেন যে ও যখন পড়বে তো নিয়ে দেখে নেবেন। সন্ধ্যের পরে সবাই রিহার্সাল হয়ে গেল, ক্যাম্প ফায়ার হচ্ছে, আমি পড়ছি। উনি আসতেন, বেবি আর কত পড়বিস? হ্যাঁ, আরো পড়বিস? বেবি ভাত খাবিস? একটা সবাই লাগালেই বাংলা হয়ে গেল। আর আমার মায়ের কাছে বসে খুব নিরীহ মুখে ঝোল, মাছের ঝোল আর মাছের চাল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মা বলে বোঝাতে পেরেছিল, আমি ওগুলো পারতাম না। হি ওয়াজ এক্সট্রিমলি ইমপ্রেসড। মাছের ঝোল, মাছের ঝাল, সারা সন্ধ্যাবেলা মাছের ঝোল, মাছের ঝাল। এরকম ওইটা একটা আলাদা অভিজ্ঞতা। যেমন সায়রা বানু ওয়াজ আ ভেরি ডিস্টেন্ট স্টার। শি ওয়াজ লাইক এই রিনা ব্রাউনের মতো, আপনি টাচ না করে ওইটাই। উনি নিজের মতন থাকতেন, একদম আলাদা বসতেন, অধিকরণ দিয়ে মুখ ধুতেন, অধিকরণ দিয়ে হাত ধুতেন। কিন্তু দিলীপ কুমার খুব আড্ডা মজলিসি, ভীষণ সুইট একটা মানুষ। হ্যাঁ। আর সহপরিচালকে বা সহ অভিনেতার সাথে কাজ করে সবচেয়ে বেশি ভালো লেগেছে? তপন সিনহা। আমার অভিনেতা অবশ্যই উত্তম কুমার। অবশ্যই উত্তম কুমার। আর সবচেয়ে বেশি শিখতে পেরেছেন? উত্তম কুমার। যদি অতীতে কোনো সিদ্ধান্ত বদলাতে পারতেন তাহলে কি করতেন? আমি বিয়ে করে জলপাইগুড়ি যেতাম না, অবশ্যই। কেননা পরে আমাকে অনেকেই বলেছে যে, এই সেদিন আমাকে আমার বান্ধবী মন্দার মুখার্জি, খুব ফেমাস মানুষ, শি ইজ এ রাইটার, অথর, শি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, শি ওয়াজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ শিক্ষায়তন কলেজ, পলিটিক্যাল সায়েন্সে। ও সবসময় বলে, ও
কোথায় তুমি পৌঁছতে চলে গেলে জলপাইগুড়ি চা বাগান ঝাড় দিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা যে সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল আমার, কিন্তু আমরা তো কেউ ভবিষ্যৎ দেখতে পাই না। সেই মুহূর্তে যখন আমরা একটা ডিসিশন নিই, আমরা ভাবি এটাই আমার জন্য শ্রেষ্ঠ, এবং তখনই তুই ওটার এগেনস্টে কেউ কথা বলে সে আমার শত্রু হয়ে যাবে, ঠিক না? নতুন এখন তো নতুন আজকে আরো ইন্ডাস্ট্রিতে আপনি আসছেন, আস্তে আস্তে অনেক কাজই করেছেন। তো আজকে বাংলা সিনেমা ওয়েব সিরিজের মধ্যে যে পরিবর্তনটা সেটা কিভাবে দেখছেন? প্রথমত ওয়েব সিরিজে কোনো রকম সেন্সরশিপ নেই বলে পরিবারের সকলে মিলে দেখা যায় না। বিক্রি করার জন্য এমন সমস্ত দৃশ্য ঢোকানো হয় যার কোনো প্রয়োজন নেই, যেগুলো ছাড়াও চলতে পারে। সব থেকে ওটা আমার চোখে সব থেকে খারাপ লাগে ওইটা। আর যেহেতু বাংলা ছবিতে আজীবনই গানের মিউজিকের একটা বড় ভূমিকা ছিল, সেটা এখন একদমই হ্যাঁ, একটা দুটো গান কি ভালো লাগে না, শুনতে লাগে, ভীষণ টেম্পোরারি, আজকে রাখলেও পরশু ভুলে যাবো, কিন্তু নিশিরাত বাঁকা চাঁদ তুমি ভুলবে না, তাই না? নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড় তুমি ভুলবে না। যে জিনিসটা চিরন্তন থেকে যায় সেটাই সুন্দর। আজকে যেসব গান হচ্ছে, আমি নিরুদ্দেশের ঘুরি নাকি, যে আমাকে রাখতে পারে তার একটা সেই উড়ি, গানের যেমন লিরিক খারাপ, তেমন সুর খারাপ, তেমন গায়কই তো মানে লেস সেড ইজ বেটার। সেটা কিন্তু আমাদেরই দোষ। আমরা হেমন্ত মুখার্জি, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, আরতি মুখার্জি, এদিকে সুধীন দাশগুপ্ত, এদিকে নচিকেতা ঘোষ, এই সমস্ত ভগবানদের পেয়েছি, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সব তো ভগবান, এক একজন ভগবান। শাশ্বত চট্টোপাধ্যায় সুরেন্দ্রদার ছেলে, অপু পেছনে লাগে, আমাকে বলে স্বর্ণযুগে স্বর্ণনায়িকা। আমি নায়িকা তো ছিলাম না, কিন্তু আমি সত্যিই স্বর্ণযুগে কাজ করেছি, অনেক সৌভাগ্য আমার। আমি উৎপলা সেনকে দেখেছি, আমি হেমন্ত দাকে দেখেছি, এবং খুব নিকট ছিলেন তাদের প্রত্যেকের। আজকে তুমি একটা সিনেমা বলো যেটা তুমি 3 বছর আগে দেখেছো আজও মনে আছে, অন্তরীণ ছাড়া বলতে পারবে না। সেই যে খুব ভালো লেগেছে, মানে হয় না, মানে একদম আমার কানেক্ট করে দিল। ছুটি ছুটি তুমি যতবার দেখবে, আপনজন আজকের প্রেক্ষাপটে, আজকের রাজনৈতিক অবস্থার মধ্যে আপনজন অত্যন্ত মানে ওয়ার্কেবল একটা ব্যাপার। টাকা দিয়ে গুন্ডাদের বেরিয়ে দেওয়া হচ্ছে, গুন্ডারা এসে এই দোকান বন্ধ কর বলছে, সবই আজও চলছে। এইগুলো ছবি কোনদিন পুরনো। আচ্ছা, নতুন অভিনেতাদের মধ্যে কাউকে ভালো লাগে যে এনার অভিনয় এখন ভালো লাগছে? তো ওই জন্য মনে দাগ কাটে না তো, প্রত্যেককে দেখি একটা ম্যানারিজমে ভোগে। আমি প্রথম যখন দেবী সর্বমস্তা দেখেছিলাম, মিনার্ভা থিয়েটারের লবিতে একটা খাতা রাখা ছিল, আমি লিখেছিলাম আ স্টার ইজ বর্ন, অনির্বাণকে দেখে। এবং পরপর 3টে মঙ্গলবার, আমি সেক্টর 5-এ চাকরি করতাম, 3টে মঙ্গলবার আমি সেক্টর 5 থেকে মিনার্ভাতে এসেছিলাম ওকে দেখতে। চলে গেল টলিউডে, ক্র্যাশড। নিলে উৎপল দত্ত বলো, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলো, নাটকেরই তো লোকেরা দুটো আলাদা ধারা বজায় রেখেছেন। নাটকের ধারা নাটকে, সিনেমার ধারা সিনেমা। মানে আপনি বলছেন আপনার অনির্বাণ ভট্টাচার্য যে অভিনয়, সেটা মোটামুটি মানে এতগুলো লোক আছে তো, এই সোহম টোহম কারা সব আছে, যাদেরকে সবাইকে মহানায়কের উপাধি দেওয়া হয়। ওর থেকে দুঃখজনক আর হতাশা ব্যঞ্জক কিছু হতে পারে না। এমনকি নচিকেতাও নাকি মহানায়ক। আচ্ছা, তো কাজে
ওই একটু অনির্বাণকে ভালো লাগে আমার, বরং ভালো লাগে অর্ণব মুখার্জিকে, হিরো হয়নি, বরং ভালো লাগে দেবরাজ ভট্টাচার্যকে। দেবরাজ আমার খুব প্রিয় পাত্র কিন্তু। হ্যাঁ, তো আর তো মনে পড়ছে না। না, অথই বলে যেটা হলো সেটাতে অন্য ডিরেকশন ছিল, আমি দেখিনি। মানে ওয়ান টাইপ অফ ওই যে ওথেলোর যে পার্টটা সেটাই করেছিল। আমি দেখিনি, কারণ মন্দার দেখে আমি খুব আশাহত হয়েছিলাম। আমি আর অথই দেখিনি, যদিও সোহিনী আমার খুব প্রিয় অভিনেত্রী। এই জেনারেশনে সোহিনীকে আমার খুব ভালো লাগে, কাজও করেছি ওর সঙ্গে। আর আমাদের নর্থ বেঙ্গলের মেয়ে, আলাদা ভালোবাসা। না, সিরিয়াসলি বলছি, অন দ্য সিরিয়াস নোট, আই লাইক হার। চমৎকার অভিনয় করে, ম্যানারিজম ছাড়া। আর তো কারো কথা মনে পড়ে না। তো সিনেমা দেখা হয় এখন? এই সদ্য দেখলাম বেলা, আমি পাঠ করেছি না, প্রিমিয়ার দেখে এসেছিলাম, তারপরে নাতিকে আর বৌমাকে নিয়ে গেলাম বেলা দেখতে। আমি বাসন্তী দেবীর ভূমিকায় পাঠ করেছি। আমাকে খুবই ইতস্তত করে রোলটা অফার করা হয়েছিল, মাত্র ছোট্ট কাজেরই মাত্র একটা সিন। আমি বললাম যে না, যার নামটা বললে তার চটিতে পা গড়াতে পারবো, এটাই আমার সৌভাগ্য। সবাই তো বললো ভালোই করেছে, আমার কাজটা করে ভালো লেগেছে। কেননা ওই রোলটা যে এত ঐতিহাসিক একটা চরিত্র, যাকে সুভাষচন্দ্র মা বলতেন, যে মহিলা ভারতবর্ষের খাদি আন্দোলনে প্রথম বাঙালি মহিলা যিনি তার পুরোধা ছিলেন, প্রথম বাঙালি মহিলা যিনি জেল খেটেছেন, তো আলাদা ব্যাপার, আলাদা একটা আত্মত্যাগ, তাই না? অবশ্যই। আচ্ছা, বর্তমানে কি নিয়ে ব্যস্ত থাকেন বা আগ্রহ কার উপর বেশি, মানে কোন জিনিসটার উপর আগ্রহ বেশি? আগ্রহ, ব্যস্ততা মানে অবসরে কি করেন? আমি খুব পড়তে ভালোবাসি। হ্যাঁ, লেখাপড়া বেশি দূর শিখিনি, কোনোভাবে পিজিটা করেছিলাম। হ্যাঁ, তারপরেও হয়তো করতে পারলে পারতাম, কিন্তু করিনি, থাকি ব্যস্ত। তো প্রচুর পড়ি আমি, এবং আমার পড়ার মধ্যে না, পড়া এবং গান শোনাতে আমার কোনো বিচার নেই। কি পড়ছি আর কি শুনছি। গান আমি নচিকেতার গান শুনি, আবার আমি হেমন্ত মুখার্জিও শুনি, মান্না দেও শুনি। আবার ভীষণ ভালো লাগে আমার পুরোনো আমলের ইংরেজি গান। আজকালকার গান আমি বুঝতে পারি না ইংরেজি, কিন্তু হ্যারি বেলাফন্টে, ক্লিফ রিচার্ড, এলভিস প্রেসলি, প্যাট বুন, জিম রিভস, সাইমন গারফাঙ্কেল, তারপরে পেরি কোমো, এদের গান আমার ভীষণ ভালো লাগে শুনতে এখন। এবং দুঃখের বিষয় আমার নাতিটাকেও আমি ওরকম করে ফেলেছি, ওরও খুব ভালো লাগে সব শুনতে। আর খুব পড়ি, যা পারি তাই পড়ি। আর কি করি, কিছু করি না। আর মাঝে মাঝে কাজ এলে টুকটাক বিজ্ঞাপনের কাজ করি, আর কিছু করি না। ও এখনো মানে এর আগে অভিনয় করেছেন, বর্তমানে কিছু জায়গায় অভিনয় করছেন, রিসেন্টলি বেলা করলেন, তাহলে এখনো কি মানে এরকম কোনো কিছু আছে যে কোনো রোল যেটা এখন আমি করতে চাই? আপনজনের ছায়া দেবী, আপনজনের, যেটা আমি বাচ্চা ছিলাম, বড় হয়ে আবার আপনজন লেখক আপনি করবেন, আমি করতে চাই। মানে ওর থেকে ভালো চরিত্র আমাদের মতো বয়সে আর মনে হয় না। মানে এমন চরিত্র যেটা মীনা কুমারীও করতে পারেননি, ছায়া দিদার জায়গাতে মীনা কুমারীও করতে পারেননি। আপনার মতে বাংলা সিনেমার ভবিষ্যৎ কেমন দেখছে? আমি আরেকটু বড় করে বলি, সিনেমার কি কোনো আর ভবিষ্যৎ আছে? হলিউডে যা ছবি রিলিজ করছে সবই তো দেখছি আমি, ওই সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান, ম্যান, ম্যান। আর্টিস্ট কোথায়? সকলে এখন ভয়েস ওভার করছে, সকলে ভয়েস ওভার আর্টিস্ট হয়ে গেছে। কাজে সিনেমার আমি কোনো বুঝতে পারছি না, কেননা ওই যে বড় বড় যত হাউসগুলো, মেট্রো গোল্ডউইন মেয়ার বা প্যারামাউন্ট পিকচার্স বা কলম্বিয়া পিকচার্স, তারাও তো আজকাল সব সিনেমা, গল্প, রোম্যান্স, কমেডি, হয় হরর, নইলে এইসব সুপারম্যান, স্পাইডারম্যান, ওই
একই বাংলা সিনেমা তো পৃথিবীর বাইরে নয়। আজকে শাহরুখ খান, সালমান খান এরাও কিন্তু ভয়েস ওভার আর্টিস্ট হয়ে গেছে। সিনেমা হচ্ছে না, সিনেমা ভবিষ্যৎ বুঝতে পারছি না কি হবে। অ্যানিমেশন বা মাল্টিমিডিয়াতেই শেষ। তাও যদি আবার হয়, না আমরা তো আশা ছাড়বো না, আমরা আশা রাখবে। তো এখন মানে তখন যে সমস্ত তরুণ অভিনেতা অভিনেত্রীরা আসবেন, তো তাদের ক্ষেত্রে আপনি এত বছর অভিনয়ের মধ্যে ছিলেন, এখনো আছেন, কি উপদেশ দিতে চাইবেন? অনেস্টি আর কুইক মানির দৌড়ে না করে যেতে। যেই মুহূর্তে মানুষ একটা ওই চোরাবাড়িতে পা রাখে না, বুঝবার আগেই তলায় চলে যায়। তুমি আমাকে বলো, এই যে প্রতিদিন টিভিতে নতুন নতুন হিরোইনরা আসছে, 3 বছর পর তাদের দেখতে পাচ্ছ? আবার নতুন মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই না, সাপ্লাই অ্যান্ড সাপ্লাই। ডিমান্ডের কোনো জায়গাই থাকছে না। এবং বেশিরভাগ অভিনেত্রী বা অভিনেতার নামও লোকে জানে না, চরিত্রের নামে বলে। বাহার আসল নামটা কোথায় 10% লোকও জানে না। মানে তারা যদি নিজেদের উপর নিজেরা যদি নিজেদের বলেই যদি বলি আর না হয়, তাহলে কিচ্ছু করতে পারবে না। আপনার জীবনে এখনো কোনো অসম্পূর্ণ স্বপ্ন রয়ে গেছে কি, যেটা যদি পূরণ করতে পারতেন বা পারেন, মানে ভবিষ্যতে করার ইচ্ছা আছে? আমি বেড়াতে ভালোবাসি, আমার যা স্বপ্ন বাকি আছে পূর্ণ হয়নি, প্রচুর বেরিয়েছি। কিছু জায়গা আমার যাবার ইচ্ছে ছিল না, চেষ্টাও করিনি। আমেরিকা আমার কোনোদিনই ইচ্ছা করেনি, কিন্তু আমার খুব টার্কি বা মরক্কো বা গ্রিস এই জায়গাগুলো আমার যাওয়ার ইচ্ছে ছিল, যেগুলো হয়ে ওঠেনি। আর কি স্বপ্ন থাকবে? আর কোনো স্বপ্ন নেই। ঘুরতে যাওয়াই স্বপ্ন। ঘুরতে যাওয়াই স্বপ্ন। আচ্ছা, তাহলে এখন অনেক প্রশ্ন করলাম এতক্ষণ ধরে, এবার একটা র্যাপিড ফায়ার দিব, ছোট ছোট প্রশ্ন করবো, আপনি তাড়াতাড়ি করে উত্তর দিন। প্রিয় পোস্টার? কে আবার? উত্তম কুমার। এটা আমি উত্তর জানতাম, তাও আমি প্রশ্নটা আরেকবার করলাম। আচ্ছা, প্রিয় ডায়লগ যেটা আজও মনে আছে? আপনজনের ওপেনিং সিনেতে চিন্ময় রায় বলবেন আমাকে উদ্দেশ্য করে, ঠাকুরের নাম তো শুনেছি আনন্দময়ী, তবে এত নিরানন্দময়ী কেন গো? হ্যাঁ, বলেছিলেন আমি বলিনি, উনি বলেছিলেন। আমার কাছে এক্সপ্রেশন, আমি অবাক। আচ্ছা, একটা নতুন বর আমাকে এসব কথা বলছে, আমি অবাক। আর কিছু ডায়লগই ছিল না। এক্সপ্রেশন। চা না কফি? চা। আমরা আগেই ক্যামেরার বাইরেই জেনে নিয়েছি, তাও একবার জিজ্ঞাসা করে দিলাম। বাঙালি প্রিয় খাবার? কলাই ডাল, পোস্ত, মাছের টক, ভাত। আর কিছু ঘটি আপনি বর্ধমানের। কোন প্রিয় শখ? প্রিয় শখ যেটা অপূর্ণ রয়ে গেল এখন আবার, আমার একটা শান্তিনিকেতনে বাড়ি ছিল, সেখানে আমি প্রচুর ফুল ফোটাতাম, প্রচুর শাকসবজি ফলাতাম, সেই বাড়িতে বিক্রি করে দিয়েছি। তো এখন আমার আর সেগুলো হয় না, তো সেই শখটা রয়ে গেছে। আমি গার্ডেনিং করতে ভালোবাসি, খুব ভালো। এখনকার আগে এক ধরনের সিনেমা হল ছিল, এখন প্রচুর পুরোনো সিনেমা হল ভেঙে দিয়ে নতুন করে তৈরি হয়েছে, বা কিছুটা হয়নি, সিনেমা হল ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, কিছু মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে। তো এই যে পরিবর্তন, মানে আমি বলছি না যে যেটা একদম ভেঙে দিয়ে শেষ হয়ে গেল ওখানে সিনেমা থাকলো না, ওইটার কথা আমি আসছি না। আমি বলছি মাল্টিপ্লেক্স আর আগেরকার দিনের সিনেমা, মানে প্রিয়া নাকি অ্যাক্রোপলিস? আমি বলবো প্রিয়া। সিনেমা দেখতে যাবো, তুমি খেতে যাচ্ছি না, আমি যাবো পার্টি, সিনেমা দেখবো, বাড়ি চলে আসবো। আপনার কি মনে হয়, মানে এটা আমি একটুখানি এর বাইরেই প্রশ্নটা করি, বাইরে, যে আজকের দিনে দাঁড়িয়ে মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বা ডিরেক্টররা সিনেমা বিক্রি করার জন্য উঠে পড়ে লাগে, মানে প্রিমিয়াম হচ্ছে, মানে 4-5 জায়গায় প্রিমিয়াম হচ্ছে, এবং সেই যে একটা মানে কি বলবো উঠে পড়ে লাগা যে আমাকে কিছু
করেই হোক হলে মানুষকে পৌঁছাতে হবে, কিন্তু হলে মানুষ যাচ্ছে খুব কম। এটা কি মাল্টিপ্লেক্স করার কারণে? কেন যাবে বলতো? পরিবারেতে বাবা মা দুটো বাচ্চা ধরে নিচ্ছি আমি, সিনেমা এই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা মানে হাসতে হাসতে 1,500-2,000 টাকা খরচা। কজন মানুষের পক্ষে সম্ভব? তারপর যাতায়াত আছে, হ্যাঁ আমার মতো সবাই তো বাড়ির পাশে অ্যাক্রোপলিস নয়, তাই মানুষ দুবার ভাবে। আমাদের ছোটবেলাতে কি হতো, 1 টাকা 80 পয়সাতে রেয়ার স্টল, 2 টাকা 60 দিলে পরে ব্যালকনি, তবে সিনেমা দেখতো, হল ভরে ভরে উঠছে। মানে আমি এটা এখন দেখছি ইদানিং সিনেমার যে দেখার যে চলটা, হলে গিয়ে সিনেমা দেখার চলটা কমে যাচ্ছে পয়সার জন্য। কিন্তু এই জিনিসটা কেন কেউ বুঝছে না? মানুষ সিনেমাটা তো বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে, কারণ এখন যেরকম ইন্টারনেটের যুগ হয়েছে, কিছুদিন পরে ওটিটিতে চলে আসছে, মানুষ ওটিটিতেই দেখে নেবে। কারণ ওটিটি সাবস্ক্রিপশন তো আছে, সেটা বড় পকেট ফ্রেন্ডলি এন্ড ইউ হ্যাভ মাল্টিপল অপশন। তোমার একটা ওটিটি বাদ দিলে তোমার 10টা ওটিটি আছে। তুমি নেটফ্লিক্স দেখবে না, সেটাতে হইতেই দেখো, দেখবে না প্লিজ দেখো, না দেখবে না তাহলে ফ্রাইডে দেখো, না দেখবে না তাহলে তুমি অ্যামাজন দেখো, তুমি সোনি দেখো, তুমি এটা ZEE5 দেখো। এক অপশনস আছে, মাসে 1000 টাকা খরচা করে তুমি যা চাও তাই, মানে রাউন্ড দ্য ক্লক সিনেমা দেখতে পারো, অ্যান্ড অল সর্টস অফ এভরিথিং। তুমি কি চাও? কাজে আমি তাহলে 1,500 টাকা দিয়ে একটা সন্ধ্যেতে 2 ঘন্টায় সিনেমা দেখতে যাবো, নাকি বাড়িতে বসে স্নান টান করে খেয়ে দিয়ে নিশ্চিন্তে সিনেমা দেখবো? এই হয়ে গেছে। তাহলে তো সিনেমার যে মানে আগে যে জগৎটা ছিল সেটাই তো আর থাকবে না, হয়তো থাকবে না। আমি তো সেটাই বললাম যে there is the future of cinema। এখন সিনেমা একটু 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 করে মারা যাচ্ছে। যেন শাহরুখ খান সালমান খানরা ভয়েস ওভার করছে। আমাদের প্রচুর বাংলা আর্টিস্টও রয়েছেন যারা ভয়েস ওভার। আমি করেছি, আমি অবশ্য বিজ্ঞাপনে করি ভয়েস ওভার। হ্যাঁ, এখন আমাদের রেডিও চ্যানেলগুলো যেগুলো ইউটিউবে এখন অডিও স্টোরি হয়, হ্যাঁ, তো ওখানে প্রচুর অভিনেতা অভিনেত্রীতে আমি মানে আগে জিনিসটা অনেকটা তাও কম ছিল 1-2 বছর আগে, এখন ভর্তি হয়ে গেছে। মানে আমি নিজে ভয়েস ওভারের কাজ করি। মীরের ঠেক নাকি একটা গল্প মীরের ঠেক, মানে আমি আগে নিজে করতাম 1 বছর 2 বছর আগে, তো তখন এতটা ছিল না। এখন যেন মানে যারা আসলে ভয়েস ওভারের কাজ করতো তাদের আর পাওয়া যাচ্ছে না। তাহলে মানে অবশ্যই যারা অভিনয় করেছে এতদিন দক্ষতার সাথে, তাদের তো এক্সপ্রেশন আরো বেটার হবে। আমরা নতুন জায়গা কি করব? যে কোনো জিনিসই ঝগড়ালেই ঠিক হয়ে যায়। ওই একটা থাকছে যে আমি এখন দেখছি যে প্রচুর অভিনেতা অভিনেত্রীদের ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে, না কেউ সব উচ্চারণে গিয়ে কথা বলে। উচ্চারণকে আমাদের দেবেও তো এখনো ভালোবাসা বলে শিখবে না, ভালোবাসা বাবা মা। অবশ্য যেটা আমার খুব ভালো লাগে, ও খুব সেই নিয়ে খুব লজ্জিত এবং অ্যাপোলজিটিক্যালি বলে আমার বাংলাতে খুব খারাপ, চেষ্টা করছি, এটাও স্বীকার করে। যেমন বেবিদির নাতি শন যখন প্রথম এসেছিল, ও তো বাংলাই বলতে পারছে, এত খুব সুন্দর বাংলা বলেছে, চমৎকার ছেলেটি। কিন্তু ওই আমাদের বাংলা মধ্যবিত্ত বাড়িতে তো ওরকম চেহারার ছেলে হয় না, তাহলে ওর একটা রেস্ট্রিক্টেড ভূমিকার দরকার। অ্যান্টনি ফিরিঙ্গি হলো তোমার কাছে। আচ্ছা, আজকে তো মানে আমরা এসেছিলাম আপনাকে অভিনেত্রী হিসেবে আমরা চিনি, এসে জানলাম আপনি চাকরিও করেছেন একটা জীবনে। তো যদি একেবারেই অভিনয়ের জগতে না আসা হতো, তাহলে ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছে ছিল? মা হতাম, খুব ভালো সংসার করতাম, আমি রান্না করতে ভালোবাসি, ঘর সাজাতে ভালোবাসতাম। গত 3.5 বছর আর করি না, কিচ্ছু করি না, কিন্তু ওইগুলো আমার খুব ক্লাস, ফুল সাজাতে ভালোবাসতাম, ইকেবানা শিখেছিলাম। সিনেমা করাটা আমার কাছে খুব প্রায়োরিটি ছিল না বোধ হয়। হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে বেরিয়ে গেছে। আবার তো ফিরে আসছে, আমাদের ভালো লাগছে। আমার ভালো লাগছে, কেননা সারাদিন তো এই ঘরটায় আমি এই চেয়ারটা নইলে এখানে এই চেয়ারটা বসে থাকি, ফলে আমার জগৎটা খুব ছোট হয়ে গেছে। এই
যেদিন যেদিন কাজ করতে পেরে অনেকের সাথে দেখা হয় তখন আমার খুব ভালো লাগে, 3-4 দিন সেটা এলেই সময় কেটে যায়।